আমি বাস্টার্ড, আমি জারদ। আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে। মসজিদে কোনো মুসল্লি নামাজ আদায় করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন সোহাগ। কয়েকদিন তার ভয়ে কেউ মসজিদে মুখী না হলেও 7 জুন তার কথা অমান্য করে মসজিদটিতে নামাজ আদায় করতে যান মুসল্লিরা। এতে ক্ষিপ্ত হয়ে ইমাম ও মুসল্লিদের পিটিয়ে মসজিদে তালা লাগিয়ে দেন ওই আওয়ামী লীগ নেতা। ব্যারিস্টার সুমনের জন্মের ঠিক নাই। ব্যারিস্টার সুমন একটা জারজ সন্তান। প্রিয় দর্শক শ্রোতা, অনেকেই হয়তো অবাক হচ্ছেন আমি কেন এই কথাটি বলতেছি। অর্থাৎ ব্যারিস্টার সুমনকে এরকমই গালিগালাজ করেছিল একজন নেতা, সেই প্রতিশোধ নিলেন ব্যারিস্টার সুমন নিজেই। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতেই হয়তো কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন, এবং কি একটি জায়গায় মসজিদে তালা বন্ধ করে দিয়েছে এবং ইমাম সাহেবকে পিটিয়েছেন একজন আওয়ামী লীগ নেতা। প্রিয় দর্শক, ক্ষমতার অপব্যবহার কাকে বলে সেই ভিডিওটি দেখলে হয়তো বুঝতে পারবেন। মানে ক্ষমতা পেলে কিছু কিছু নেতা কর্মীরা তারা মনে করে যেন দুনিয়াটাই তাদের, যেন ক্ষমতার অপব্যবহার কিভাবে করতে হয় তারা যেন সাধারণ মানুষকে বুঝিয়ে দেয়। প্রিয় দর্শক শ্রোতা, আজকে মূলত দুটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। প্রতিবাদ হিসাবে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনারা, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। চলুন বিস্তারিত আপনাদেরকে আগে জানাই। সর্বপ্রথম, কেন ব্যারিস্টার সুমন প্রতিশোধ নিল? কে ব্যারিস্টার সুমনকে অবৈধ সন্তান বলে গালিগালাজ করেছিল, যারও সন্তান বলেছিল? চলুন ব্যারিস্টার সুমনের একটি প্রতিবাদী ভিডিও বা বক্তব্য থেকে আমরা সেটা জেনে নেই। 4 মাস 5 মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে। আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্টার্ড, আমি জারদ। আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে। আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে। আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে পড়ে। এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার, ফেসবুক করি। আজকে আমার সামনে যারা আছো তোমরা, তোমাদেরকে বলতে চাই, জীবনে ভালো করতে গেলে, সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না, নিজের যোগ্যতায় হওয়া যায়। তা আমার প্রশ্ন হইল, 4.5 মাসে যদি 31 কোটি ভাইয়া থাকি, আরে আমি তো এমপি, আমরা তো মন্ত্রীও পাইছিলাম, জীবনে 49 আপনারা 5 টাকা পাইছেন, এরকম কোনো ঘোষণা আইছিনি। টাকা গেল কই? কারণ আমি জানি এর লাগে তো এমপি সাহেব হইতাম চাই না, সুমন ভাই হইতাম চাই, কারণ আগামীবার এমপি নাও থাকতাম পারে, কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই যাও, আমি শান্তি পাইবো। তোমরা খালি একটু ধৈর্য ধরো। মাধবপুর আর সোনারঘাটের কবালো কিতা কিতা আনতাছে, খালি দেখতে যাও কিতা কিতা আনতাছে। আরো তো অনেক রয়েছে, মমতাজ তো আইছে না এখনো। গ্রামের মানুষে কইবা তোমরা মডার্ন মডার্ন গান আনো, আমার মমতাজ আনো, তা আনো লাগতো না? খালি খেলা শুরু হয়েছে। আমার নির্বাচনের পরেই আমি কইছিলাম যে এইদিকে যাবো, এদিকে যাবো, যে মাধবপুর সোনারঘাটের আপাতত আমি খালি এমপি হয়েছে, জায়গা বেচছো না আর ফুরি এখন আপাতত বিয়া দিও না, কারণ জায়গার দাম বাড়বো আমি এমপি হইবার পরে, আর ফুইরেন্টেরও দাম বাড়বো, বিয়া নিতে বুঝা করে নেওয়া লাগবো। উন্নয়ন মাটির দাম মাটির কারণে বাড়ে না, মাটির দাম বাড়ে মানুষের কারণে। আমি আপনাদের একটা উদাহরণ দেখাইতাম চাই। 4 মাস 5 মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে। আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্টার্ড, আমি জারদ। আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে। আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে। আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে পড়ে। এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার, ফেসবুক করি। আমি আল্লাহর ভাই চাইয়া ধৈর্য ধরছি। আমি এতিম, আমার বাপ নাই। আপনারা কি কেউ আমার বাপের নাম জানেন? আপনারা আমার নামই আমি পরিচিত হয়েছি। আমি কোনো সাবের ছেলে না। আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনারঘাট থেকে উঠতে আমি আজকে ব্যারিস্টার হয়েছি। আমি গল্পটা কইতাছি তোমাদেরকে এই কারণে, আজকে আমার সামনে যারা আছো তোমরা, তোমাদেরকে বলতে চাই, জীবনে ভালো করতে গেলে, সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না, নিজের যোগ্যতায় হওয়া যায়। তোমরা ভাবতে পারো যে আমি ধর্মঘট, আমি কি পারবো? এই দিকে সরো, সরো দিকে সরো। তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে, এই করবে, এরা যে ক্যামেরা করে, এরা আমার ভালোবাসা করে না। এরা ক্যামেরা ভিডিও করলে এরা টাকা পায়, ডলার ডলার দেখায় না, ডলার ভাই ডলার। আমি ধর্মঘটের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মঘট ধর্মঘট ধর্মঘট। এই ধর্মঘটের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি, কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে। আমি যতদিন এমপি আছি এই ধর্মঘটের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব। কোনো অধর্ম আমার লুকি হোক, কাউকে আমি অধর্ম করতে দিব না। আমার ভাই মাত্র একটা, আমার ভাই লন্ডন থাকে, এর মানে আর কোনো ভাই নাই, আপন রক্তের ভাই নাই। কিন্তু ধর্মঘটে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি। আমি আমার আন্ডারে 21টা ইউনিয়ন আর 2টা পৌরসভা
এই তুমি সরো না এখান থেকে, এই তোমরা সরো না, এদেরকে দেখতে দাও। 2টা পৌরসভা, প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে। এর মধ্যে ধর্মগড় ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই, হয়তো খারাপ পরে হইতেও পারে, আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন, তবে আমার কাছে মনে হয়েছে মার পেটের না হইলেও আমার একটা আদর্শের ভাই হচ্ছে গিয়ে টুটুল। ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমার যেভাবে সহযোগিতা করছে, আমার কাছে মনে হয় আমার যদি মাইরা ফেলা হয়, আমি যদি হঠাৎ করে মারা যাই, আজকে যখন আমি হেলিকপ্টারে নামি, আমি স্টেডিয়ামে, আমি যখন আকাশে ছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনারঘাটের কি হবে, কে এমপি হবে আমার পরে। আসলে এমপি হইলে কি পারবে, তারা কি ওই আগের মতোই মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা পাই, এরকমই হবে কিনা। তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার বাচ্চা উঠছে যে আমার দাফন কাবনের পরে হয়তো এই লোকগুলো আবার মাধবপুর সোনারঘাটের দায়িত্ব নিবে। এরা দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন সম্পর্কে হয়তো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সহ সবাই জেনে গিয়েছেন। ব্যারিস্টার সুমন একজন নবনির্বাচিত এমপি, এবং সে এমপি হওয়ার পরে সাধারণ জনগণের পাশে একজন এমপির কী দায়িত্ব সেটা হয়তো সে বুঝিয়ে দিয়েছেন। সাধারণ জনগণের পাশে কিভাবে কাটাতে হয়, কিভাবে সাধারণ জনগণের পাশে থাকতে হয়, একজন এমপির যে কী দায়িত্ব সেটা হয়তো হাতে কলমে বুঝিয়ে দিয়েছেন ব্যারিস্টার সুমন। প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার অনেক ভিডিও বা অনেক বক্তব্য ভাইরাল, যে একজন এমপি হয়ে মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষের বাড়ি বাড়ি যায়, বা মানুষের কাছে গিয়ে তাদের সাহায্য সহযোগিতা করে, তাদের অভাব অনটনের দিকে তাকিয়ে তাদের কিভাবে অভাবগুলো দূর করা যায়, আর সেই চিন্তাভাবনা কিন্তু ব্যারিস্টার সুমন করে থাকে, যা অনেক এমপি মন্ত্রীরা কিন্তু করে না। শুধু নিজের পেটের চিন্তাই কিন্তু বেশিরভাগ এমপি মন্ত্রীরা করে থাকে। একটা কথায় আছে না, গ্রাম অঞ্চলে একটা জিনিস কিন্তু আমরা সবাই ছোটোবেলা থেকে শুনে আসতেছি, যে মেম্বার চেয়ারম্যান যারা হয় তারা নাকি গম চুরি করে, তারা নাকি চাল চুরি করে, তারা নাকি ওই টিন চুরি করে, তারা নাকি কাঠ চুরি করে। মানে এই জিনিসটা আমরা ছোটো থেকেই শুনে আসতেছি। মানে ছোটোবেলা আমরা তো জানতাম যারা মেম্বার চেয়ারম্যান হয় তারা মনে হয় যে চাল চোর ডাল চোর, এটা আমরা জেনে আসতেছি সেই ছোটোবেলা থেকে। কেন এই অপবাদটা কেন মেম্বার চেয়ারম্যানের পিছনে লাগছে, এই স্টিকারটা কেন লাগাইছে? নিশ্চয়ই তারা চাল চোর গম চোর এরকম চুরি করছে, তাই না? যেমন শেখ মুজিবুর রহমান নিজেই বলেছিল, তাই না? তো যাই হোক, ওদিকে আর না যাইতে, দ্বিতীয় নাম্বার যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো, একজন আওয়ামী লীগ নেতা অপব্যবহার করে, কিসের অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার করে মসজিদে তালা লাগিয়ে দিয়েছে এবং ইমাম সাহেবকেও পিটিয়েছে। প্রিয় দর্শক, চলুন বিস্তারিত জেনে আসি একটি নিউজ থেকে। মসজিদে কোনো মুসল্লি নামাজ আদায় করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন সোহাগ। কয়েকদিন তার ভয়ে কেউ মসজিদমুখী না হলেও 7 জুন তার কথা অমান্য করে মসজিদটিতে নামাজ আদায় করতে যান মুসল্লিরা। এতে ক্ষিপ্ত হয়ে ইমাম ও মুসল্লিদের পিটিয়ে মসজিদে তালা লাগিয়ে দেন ওই আওয়ামী লীগ নেতা। ন্যাক্কারজনক এই ঘটনা ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের খোদেজাবা গ্রামে। ইমাম ও মুসল্লিদের পেটানো জিয়াউদ্দিন সোহাগ উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে আসলামপুর ইউনিয়ন তাঁতি লীগের সভাপতি। মসজিদে তালা দেওয়ার পরে মার খেলেও পার্শ্ববর্তী রাস্তার উপর নামাজ আদায় করেন স্থানীয়রা। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ও আমার একটা ধাক্কা দিছে, ধাক্কালে আমার পিছিয়ে জানি কে আছে, আমার ধরিয়া লাগছে, আমি অসুস্থ ছিলাম, বুঝলি। এরপর আমি ধরি লই আসি, আমরা এই রাস্তার কোনাতে আসি 3-4টা মানুষ, হিয়া লাঠি একটা লই মসজিদের পশ্চিম পাশে মুসল্লি করে যা অকৃত্য ভাষা কইছে, ইয়া কোনো মুখেরই ব্যবহার করুন জানা, যে দাগের এই পাশে এই হয়তো দাগ, এই দাগের মধ্যে দিয়ে আইস হিয়ার মাগরে হল্লা তোমলা করে। জানা যায় 2 বছর আগে আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন সোহাগের কাছ থেকে বাইতুস সালাম জামে মসজিদ স্থাপনের জন্য 22% জমি ক্রয় করা হয়। বায়না চুক্তি অনুযায়ী মুসল্লিরা মসজিদ স্থাপন করে জুমা সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করে আসছিলেন। পর্যায়ক্রমে সব টাকা পরিশোধ করলেও জমির দলিল দিতে অস্বীকৃতি জানায় সোহাগ। তার দাবি 2 বছর পূর্বের চুক্তি বাতিল করে বর্তমান মূল্যে তাকে জমির দাম পরিশোধ করতে হবে, তা না হলে জমির দলিল দেওয়া হবে না এবং মসজিদে কোনো মুসল্লি নামাজ আদায় করতে পারবে না। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মুসল্লিরা। ও আমার থেকে ওই জমি কোনো টাকা পাবে না, আরো 11,000 টাকা বেশি নিচ্ছে। দেখবা দলিলের জন্য চাপ প্রয়োগ করছি, সে আমাকে বিভিন্ন রকম হুমকি দামকি দেয়, দলিল তো দেয় না, এবং বলে মসজিদের কাছে গেলে আমার উপরে সে অমানসিক অত্যাচার করবে। আমাকে একবার বলছে যে আমার হাত পাও কেটে দিবে। সে তার বিচারের জন্য আমি আসলামপুর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে একাধিকবার শরণাপন্ন হয়েছি, তারা কেউ তার বিচার করতে চায় না, বলে যে বাবু এই বিচার আমরা করতে পারবো। ভাই আপনি মসজিদ চাইলে আপনাকে খুন করবো বা মারা কাটি দেবো, আপনি কখন আসবেন, আপনার বাবা গেলে মসজিদ নেই, সেই ইত্যাদি বহুত কথা আছে, বহুত কথাবার্তা করার পরে মসজিদের প্রত্যেক মাকে গালাকে দুকে মানিয়ে সহজে আমাদেরকে মসজিদের থেকে বের করে দিয়েছে এবং মসজিদের মুসল্লিদের সাথে খারাপ আচরণ করছে, এই জন্য আমরা তার দৃষ্টান্তমূলক। এদিকে মসজিদে তালা দেওয়ার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন সোহাগ। কালবেলাকে জানান আল্লাহর ঘরে তালা মারেননি তিনি, তবে মসজিদের জমির টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়েছে, এর বেশি কিছু নয়। আমি আল্লাহর ঘর মসজিদ আমি তালা দেইনি, আর কখনো তালা দিবও না। আমি ওই সভাপতি ছেলের সাথে আমার দুইয়ের কথা কাটাকাটি হয়েছে, এই জন্যই লেনদেন নিয়ে আপনার তারাও তো আনেন, আর নইলে আমার জমিটা
আমি দলিল দিয়ে দিই আমার দাদা মসজিদে চলুক আর ও টাকা আমি ওরে ফিরিয়ে দেবো। শুধু মসজিদে তালা দেওয়া বা ইমাম ও মুসল্লিদের গায়ে হাত তোলা নয়, জিয়াউদ্দিন সোহাগ আরও নানা অপকর্মে জড়িত বলে জানান স্থানীয়রা। তারা এই আওয়ামী লীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তো নিউজটি আপনারা দেখলেন, কি বলবো আসলে ভাষা খুঁজে পাচ্ছি না, যে ক্ষমতার অপব্যবহার যে কীভাবে করতে হয় সেটা হয়তো এই তাঁতেলীগ নেতা দেখিয়ে দিয়েছে। মানে ক্ষমতা হাতে পেলেই কি যা ইচ্ছে তাই করতে হবে? এটার হিসাব অবশ্যই আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আর যেখানে মসজিদে নামাজ আদায় হয়, হ্যাঁ, শত শত মুসল্লি গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করে, সেইখানে তালা লাগিয়ে দিয়েছে ক্ষমতার জোরে, ক্ষমতার দাপটে। ইমাম সাহেবের গায়ে হাত তুলেছে একজন আওলাদের রাসূলের গায়ে বা রাসূলের ওয়ারিসের গায়ে হাত তুলেছে শুধুমাত্র ক্ষমতার দাপটে। এই ক্ষমতার দাপট কি চিরদিন থাকবে? হ্যাঁ, পৃথিবীতে হয়তো আপনি যতদিন বেঁচে থাকবেন ক্ষমতা থাকতে পারেন, কিন্তু কবরে তো একদিন যেতে হবে। সেদিন যতই ক্ষমতাবান হন না কেন, কবরে যাওয়ার সাথে সাথে মাটি আঁকড়ে ধরে মাটির সাথে পিষিয়ে দিবে এবং সব ক্ষমতা ছুটে যাবে। সব ক্ষমতার অপব্যবহার যে করেছে দুনিয়াতে, সব ক্ষমতার রেশ মিটে যাবে সেই দিন, এবং রেশ মিটিয়ে দেওয়া হবে। তো আসলে যাই হোক, আমাদের যারা ক্ষমতাবান আছি, আমাদের যারা টাকার গরম আছে, যাদের পয়সার গরম আছে, বা এলাকার মাতবর আছি, যা এলাকার যারা দলীয় নেতাকর্মীরা যারা আছি, আসুন আমরা ক্ষমতার অপব্যবহার না করি। ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, সেই ক্ষমতাটা কাজে লাগান। সেই ক্ষমতা দিয়ে আপনি দুর্নীতি, ঘুষ, খুন, রাহাজানি, যত রকমের অপকর্ম আছে আপনার ক্ষমতা দিয়ে এইগুলো বন্ধ করুন। জুয়া বন্ধ করুন, ঘুষ বন্ধ করুন, সুদ বন্ধ করুন। এলাকায় যদি কোনো অপকর্ম হয় সেটা বন্ধ করুন। এলাকায় যদি আপনি একজন চেয়ারম্যান হয়ে থাকেন, মেম্বার হয়ে থাকেন, এলাকায় খোঁজ নেন কোন ছেলে মাকে ভাত দেয় না, তাদের বিরুদ্ধে আপনি লড়ুন। এলাকায় খোঁজ নেন কে কার জমি মেরে খাচ্ছে, তাদের বিরুদ্ধে লড়ুন। এটাই হলো একজন প্রতিনিধির দায়িত্ব। কিন্তু প্রতিনিধির দায়িত্ব তো এটা নয় যে সাধারণ জনগণকে আরও কষ্টের মধ্যে ফেলা, গরিব অসহায় মানুষদেরকে আরও ফকির বানানো। এটা তো কোনো নেতাকর্মীদের দায়িত্ব নয়, ক্ষমতাসীনদের দায়িত্ব তো এটা নয়। বরং অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করার নামই হলো প্রতিনিধি। যেমন একজন মানুষ ভোটের আগে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে একটা সাবান বলেন, 20 টাকা বলেন, বা এক প্যাকেট বিস্কুট দিয়ে বলেন যে আপনাদের এলাকায় রাস্তা নাই, আপনাদের এলাকার মানুষ চলাচল করতে খুব কষ্ট হয়, আপনাদের এলাকায় অনেক অসহায় গরিব মানুষ, আমি যদি নির্বাচনে জিতি তাহলে সব অসহায়ত্ব দূর করে দেব। দেখা যায় যে নির্বাচনে জেতার পরে হ্যাঁ ওই এলাকায় প্রাইভেট কার নিয়ে আসে এবং তার সাথে কথা বলতে গেলেও সিকিউরিটি গার্ড থাকে, তার সাথে কথা বলা তো দূরে থাক, তার কাছেই ঘেঁষা যায় না। আপনার দুরবস্থার কথা তাকে জানাবেন সম্ভব না, কিন্তু নির্বাচনের আগে সেই আপনার সাথে হাতে মোসাফা করেছে, হ্যান্ডশেক করেছে এবং কি কোলাকুলি পর্যন্ত করেছে। তো এটাই ভাই। হ্যাঁ, তো যাই হোক, আর কিছু বলবো না, বলার তো অনেক কথাই আছে ভাই, সব কথা তো বলা যায় না, বুঝতেই পারছেন। তো আপনাদের মতামতগুলো পারলে জানিয়ে দিবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।